আজ থেকে প্রায় 500 বছর আগে অনেক শক্তিশালী একটি মনস্টার এখানকার সমস্ত মানুষদেরকে জানে মেরে তাদেরকে চিবিয়ে খেয়ে নিচ্ছিল। এই মনস্টারটার শক্তি এতটাই বেশি ছিল যার কারণে কেউ তাকে জানে মারার সাহস পায়নি। কিন্তু এখানে এমন একটি পরিবার বসবাস করত যাদের বংশের প্রত্যেকেই একজন পৃষ্ঠের শক্তির সঙ্গে এই দুনিয়াতে জন্মগ্রহণ করত। সেই পরিবারেরই একজন সদস্য গড গিফটেড একটি স্পেয়ারের সাহায্যে এই মশাটাকে একটি বেসমেন্টে সিল করে দিয়েছিল। সেদিন থেকে পুরো 500 বছর কেটে যাওয়ার পরে এই পরিবারেরই একটা দুর্বল ছেলে ভুল করে এই মশাটাকে আজাদ করে দেয়। আর মশাটাকে আজাদ করার সঙ্গে সঙ্গে এই ছেলেটাও একটা অলৌকিক শক্তির মালিক হয়ে যায়। তারপরে ছেলেটা এই মশাটার সঙ্গে কি করলো সেটা জানার জন্য আপনাকে এই অ্যানিমেটা প্রথম থেকে দেখতে হবে। তো গাইস, এটা হচ্ছে অ্যানিমের 3 নম্বর পার্ট। আপনি একবার ডেসক্রিপশন বক্স খুলে দেখুন, সেখানে এই অ্যানিমে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা ইজিলি অ্যানিমেটা প্রথম থেকে দেখতে পাবেন। উশি এবং তোরা এই অ্যানিমের সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম উশি এবং তোরা তাদের নতুন একটা জার্নিতে বেরিয়ে গিয়েছিল। তারপরের দিন আমরা দেখতে পাই তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে। তারপরে উশি এবং তোরা যখন সামনের দিকে হেঁটে যাচ্ছিল তখন সেই জায়গাটা অতিরিক্ত কুয়াশায় ঢেকে যাওয়ার কারণে তারা তাদের রাস্তা হারিয়ে ফেলেছে। তখনই তোরা উশিকে বলে ওঠে, তুমি সর্বদা ভুলভাল ডিসিশন নিয়ে থাকো, এই কারণে আমরা বারবার কোনো না কোনো মুশকিলের মধ্যে পড়ে যাই। তারা যখন এরকমই কথাগুলো নিয়ে তর্কাতর্কি করছিল তখনই স্পাইডারের মতো দেখতে একটি মনস্টার উশির ওপরে হামলা করে দেয়। এমনটা দেখে তো উশিও কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। তখনই আমরা দেখতে পাই একটি মেয়ে এসে সেই মনস্টারটাকে জানে মেরে দেয়। তারপরে এই মেয়েটার কাছ থেকে আমরা জানতে পারি এই মনস্টারটাকে হাকুমান্য মনে পাঠিয়েছিল উশিকে জানে মারার জন্য। তারপরে যখন সেই মেয়েটা উশির হাতে স্পেয়ারটা দেখে তখন সে এটা বিশ্বাসই করতে পারছিল না যে উশির মতো এত কম বয়সে একটা ছেলে এই স্পেয়ারের শক্তিকে কন্ট্রোল করতে পারে। তারপরে এই মেয়েটা বলে ওঠে, ছোটবেলা থেকে আমাকে এবং আমার বাকি সাথীদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল এই স্পেয়ারটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু তুমি মাঝখানে এসে যাওয়ার কারণে আমাকে স্পেয়ারের উত্তরাধিকারী বানানো হয়নি। তাই আমি এখন চাই তুমি স্পেয়ারটা আমার হাতে তুলে দাও। কিন্তু উশি স্পেয়ারটা তার হাতে তুলে দিতে রাজি হচ্ছিল না। তখন এই মেয়েটা উশিকে বলতে লাগে, তুমি স্পেয়ারটাকে কন্ট্রোল করার জন্য এখনো পুরোপুরি ভাবে ট্রেন হওনি, আর আমি নিশ্চিত যে এই কারণে অনেকগুলো লোকের জীবন চলে গেছে। আর শুধু তাই না, এই মেয়েটা তারপরে উশিকে আরো নানান ধরনের কথা শোনায়। এই কারণে বাধ্য হয়ে উশি স্পেয়ারটা তার হাতে তুলে দেয়। স্পেয়ারটা নেওয়ার পর সেই মেয়েটা সেখান থেকে চলে যায়। তারপরে তোরা উশিকে বলে ওঠে, স্পেয়ারটা এখন তোমার কাছে নেই, এই কারণে আমি তোমাকে জিন্দা চিবিয়ে খেতে পারবো। কিন্তু উশিকে দেখে এমনটা মনে হচ্ছিল যে তার শরীরের মধ্যে আর কোনো এনার্জি বেঁচে নেই। এই কারণে তোরা উশিকে বলে ওঠে, কি হলো তোমার সঙ্গে? তুমি এরকমই ঝিমে থাকলে আমি তোমাকে খেয়ে কোনো মজা পাবো না। আর এইদিকে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যার সামনে অনেক ছোট ছোট মনস্টার গুলো একসঙ্গে একত্রিত হয়ে একটা অনেক বড় মনস্টারে পরিণত হচ্ছিল। এমনটা দেখে এই মেয়েটা স্পেয়ারটাকে বলে ওঠে যে তুমি এক্ষুনি আমাকে তোমার পাওয়ার দাও, তোমার শক্তি পেলেই আমি এই মনস্টারটাকে অতি সহজে জানে মেরে দেবো। কিন্তু আমরা দেখতে পাই স্পেয়ারটা মেয়েটাকে কোনো পাওয়ারই দেয় না। এমনটা দেখে মনস্টারটার সঙ্গে সঙ্গে মেয়েটার উপরে হামলা করে দেয়। তারপরে আমরা দেখতে পাই সে মেয়েটা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে। এমনটা দেখে যখন এই মনস্টারটা সে মেয়েটাকে জানে মারতেই যাচ্ছিল তখনই সেখানে আমাদের উশি চলে আসে। আর উশি সে স্পেয়ারটাকে হাতে ধরা মাত্র সে আবারও তার আগের শক্তিগুলো পেয়ে যায়। উশি তার অরিজিনাল ফর্মে চলে আসার পরে এই মশাটাকে অনেক টুকরোতে কেটে ফেলে। কিন্তু আমরা দেখতে পাই এতেও কোনো লাভ হয় না, কেননা এত কিছুর পরেও এই মশাটা উশিকে তার পার্টিকেলের সাহায্যে বন্দি বানিয়ে ফেলে। তখনই আমরা দেখতে পাই সেখানে আমাদের তোরা ভাই এসে মশাটাকে কামড়ে খাওয়া শুরু করে দেয়। এমনটা করার পরে উশি সে মশাটার হাত থেকে আজাদ হয়ে যায়। সেখান থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে উশিও একটি স্ল্যাশ এই মশাটাকে জানে মেরে দেয়। এত কিছু দেখে মেয়েটা এখন বুঝে যায় যে স্পেয়ারটা মালিক হিসাবে উশিওকেই বেছে নিয়েছে। এই কারণে সেই মেয়েটা উশিওকে বলে ওঠে, আমাকে ছাড়া আরো 3টে স্টুডেন্ট রয়েছে যাদেরকে স্পেয়ারটাকে কন্ট্রোল করার জন্য ট্রেন করা হয়েছিল, আর আমি নিশ্চিত যে আমার মতো ওরাও তোমার কাছ থেকে স্পেয়ারটা নিতে আসবে। তুমি সর্বদা সেটার জন্য রেডি থাকিও। তার পরের দিন যখন উশি আবারও বাসের জন্য অপেক্ষা করছিল তখনই সেখানে মোটর বাইক নিয়ে একজন ব্যক্তি চলে আসে। সেই বাইকটাকে দেখে উশি তার প্রশংসা করছিল। তারপরে আমরা দেখতে পাই উশি এবং তোরা সেখান থেকে চলে যেতে লাগে। রাস্তায় হাঁটতে হাঁটতে তোরা হঠাৎ করে বুঝতে পারে কেউ একজন নিশ্চয়ই আমাদের উপরে নজর রাখছে। তারপরে যখন তোরা পেছনে ঘুরে দেখে তখন সে দেখতে পাই সে বাইকওয়ালা ব্যক্তিটাই তাদের উপরে নজর রাখছে। এই কারণে তোরা বেশি দেরি না করে তার দিকে চলে যেতে লাগে। ব্যক্তিটার কাছে আসার পরে তোরা জিজ্ঞেস করে যে তুমি কে? তখন এই ব্যক্তিটা বলে ওঠে, আমি হচ্ছে টেম্পলেরই একজন স্টুডেন্ট, আর আমি এখানে এসেছি সে স্পেয়ারটাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে স্পেয়ারটাকে নেওয়ার আগে আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই। তারপরে আমরা দেখতে পাই দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই এই ব্যক্তিটা লড়াই করার স্কিল অনেকটাই অ্যাডভান্স, এই কারণে সে তোরাকে অতি সহজেই হারিয়ে দিচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই এই ব্যক্তিটা তার নাইফ গুলো দিয়ে উশির হাত এবং পাকে ব্লক করে দেয়। আর তোরার সঙ্গে এমনটা হওয়ার জন্য তোরা এখন তার নিজের পাওয়ার গুলোকে ব্যবহার করতে পারছিল না। তারপরে এই ব্যক্তিরা তোরাকে বলে ওঠে, আমি তোমার উপরে অনেক বেশি রিসার্চ করেছি, আমি এটা আগে থেকে জানতাম যে তুমি চায়না থেকে এসেছো। আর শুধু তাই না, আমি এটাও জানি যে তুমি হিউম্যান ইমোশনকে অনেক ভালোভাবে বুঝতে পারো, আর তুমি হচ্ছে সেই মনস্টার যাদের বংশের মধ্যে তুমি শুধুমাত্র একাই বেঁচে আছো। এই কথাগুলো শুনে তোরা অনেক বেশি রেগে যায়। এই কারণে সে যেমন তেমন ভাবে নিজেকে আজাদ করে চলে যায় ব্যক্তির সঙ্গে লড়াই করার জন্য। এবারে কিন্তু তোরা তার শরীরের সমস্ত জোর লাগিয়ে ব্যক্তির উপরে হামলা করে দিয়েছিল। আর এই হামলার কারণে ব্যক্তিটা অনেক বেশি ঘায়ল হয়ে পড়ে। তখনই আমাদের তোরা বুঝতে পারে যে উশি অনেক বড় বিপদের মুখে পড়ে গেছে।
লেগেছে। তারপরে আমরা দেখতে পাই তোরা এবং সেই ব্যক্তিটা তোরার বাসকে ফলো করতে লেগেছে। তখনই আমরা দেখতে পাই বাসের উপর মনস্টাররা হামলা করে দিয়েছে। এমনটা দেখে এরা তিনজন মিলে প্রথমে একটা প্ল্যান বানায়। তারা সবার প্রথমে বাসের সমস্ত প্যাসেঞ্জার গুলোকে মাঝখানে নিয়ে আসে। তারপরে এই ব্যক্তিটা তার একটা স্ল্যাশে বাসের পেছন অংশটাকে কেটে দেয়। তারপরে তোরা তার স্কিলের সাহায্যে সমস্ত প্যাসেঞ্জার গুলোকে বাস থেকে বাইরে নিয়ে চলে আসে। এই কারণে উসিও এখন একটা সুযোগ পেয়ে গেছে, যার কারণে সে বেশি দেরি না করে তার শরীরের সমস্ত জোর লাগিয়ে বাসের মধ্যে থাকা সমস্ত মশাদেরকে জানে মেরে দেয়। তারপরে তোরা এই ব্যক্তিটার সম্বন্ধে সমস্ত কথা উসিওকে খুলে বলে। তারপরে এই ব্যক্তিটা উসিওকে বলে ওঠে, তোমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তুমি আমার বাইকের উপরে বসতে পারো। তারপরে আমরা দেখতে পাই উসিও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপরে তারা যখন বাইকের মধ্যে বসে তাদের গন্তব্যের দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ করে এরা নোটিস করে যে আমাদেরকে আরো অনেকগুলো বাইকার্স ফলো করছে। এই কারণে বাধ্য হয়ে তাদেরকে বাইকটা থামাতে হয়। উসিও তার সামনে এতগুলো বাইকার্সকে দেখে কিছু বুঝে উঠতে পারছিল না। এই কারণে উসিও সেই ব্যক্তিটাকে জিজ্ঞেস করে, তুমি কি এদেরকে চেনো? তারপরে এই ব্যক্তিটা বলে ওঠে, আমার মতো এরা হচ্ছে সেই টেম্পলেরই স্টুডেন্ট যাদেরকে স্পেয়ারটাকে সামলানোর জন্য ট্রেন করা হয়েছিল, কিন্তু এরা কেউ সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তখনই তাদের মধ্যে থাকে একটি বাইকার্স তার হেলমেটটা খুলে দেয়। তারপরে এই মেয়েটা বলে ওঠে, আমার নাম হচ্ছে জুন। তারপরে আমরা জানতে পারি এই মেয়েটার বড় ভাই কিছুদিন ধরে উদা হয়ে গেছে। আসলে সে যখন থেকে এটা জানতে পেরেছে যে স্পেয়ারটা কোন একটা ব্যক্তির হাতে রয়েছে, তখন থেকে তার ব্যবহার অনেক বেশি বদলে গিয়েছিল। তখনই তোরা বুঝতে পারে অনেক শক্তিশালী একটা জিনিস তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে একটি মনস্টার এসে উসির উপরে হামলা করে দেয়, কিন্তু উসি এই হামলাটাকে অতি সহজেই ডজ করে নিয়েছিল। তারপরে আমরা সেখানে একজন ব্যক্তিকে দেখতে পাই। তারপর আমরা জানতে পারি এই ব্যক্তির নাম হচ্ছে সাইতোরো, আর এই মনস্টারটা এখন তার বসে আছে। তারপর আমরা দেখতে পাই সাইতোরো আবার এই মনস্টারটাকে অর্ডার দেয় উসির উপরে হামলা করার জন্য। উসি এই হামলাটাকে ডজ করার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু এবার এই মনস্টারটা নিমেষের মধ্যে উসিওকে বন্দী বানিয়ে ফেলে। এমনটা দেখে এই ব্যক্তিটা সাইতোরোর উপরে হামলা করে দেয়, কিন্তু ভাই লিটারালি সাইতোরোর শক্তি এদের থেকে অনেক বেশি ছিল। এই কারণে সে নিমেষের মধ্যে এই ব্যক্তিটাকে ঘায়ল করে ফেলে। এমনটা দেখে সেখানে থাকা বাকি বাইকার্সরা সাইতোরোর উপরে হামলা করে দেয়, কিন্তু আমরা দেখতে পাই এই মশাটা নিমেষের মধ্যে তাদেরকেও বন্দী বানিয়ে ফেলে। এইদিকে উসি অনেক চেষ্টা করে যাচ্ছিল নিজেকে মুক্ত করার, কিন্তু সে এমনটা কিছুতে করতে পারছিল না। তখনই আমাদের তোরা ভাই নিমেষের মধ্যে এই মশাটাকে দু টুকরোতে কেটে ফেলে। এমনটা হওয়ার পরে আমরা দেখতে পাই উসি এখন মুক্ত হয়ে গেছে। তারপরে উসিও তার অরিজিনাল ফর্মে এসে বাকি বাইকার্সদেরকে মুক্ত করে দেয় এই মশাটার হাত থেকে। এখন উসিও সাইতোরো সামনাসামনি এসে গেছে। তখনই আমরা দেখতে পাই তাদের মাঝখানে জুন চলে আসে। এমনটা দেখে মনে হচ্ছে যে জুন তার ভাইকে বাঁচাতে চাইছে। তখনই আমরা দেখতে পাই সাইতোরো জুনকে একটা চড় মেরে দেয়। তখনই আমরা দেখতে পাই সাইতোরোর মুখটা অদ্ভুত হয়ে গেছে। এমনটা দেখে মনে হচ্ছে সে অনেক বেশি কষ্টের মধ্যে রয়েছে। এমনটা দেখে মনে হচ্ছিল সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিল না। এই কারণে সে উসিওকে বলে ওঠে, আমি এর পরের বার তোমার হাত থেকে ওই স্পেয়ারটাকে নিশ্চয়ই ছিনে নিয়ে যাব। এই কথা বলে সাইতোরো সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তোরার কাছ থেকে আমরা জানতে পারলাম সাইতোরোর পুরো বডিকে লিচ মনস্টারে কবজা করে নিয়েছে। এইসব কথাগুলো শুনে উসিও তোরাকে সাইতোরোর সাহায্য করতে বলে, কিন্তু আমাদের তোরা ভাই বলে ওঠে, এতে আমার কোনো যায় আসে না, আমি অকারণে কেন অন্য মানুষকে সাহায্য করতে যাব। কিন্তু আমাদের উসিও এটা সিদ্ধান্ত নেয় যেমন ভাবে হোক আমি সাইতোরোকে বাঁচিয়ে ছাড়বো, কেননা জুনের জন্য তার ভাই সমস্ত কিছু। তারপরে উসিও একটা আয়নার সামনে গিয়ে মিরার মনস্টারকে ডাক দেয় এবং তাকে বলে ওঠে, আমাকে এক্ষুনি মনস্টারদের হেডের সঙ্গে কথা বলাও। সমস্ত কথা শোনার পরে মনস্টারদের হেড বলে ওঠে, তুমি সাইতোরাকে তখনই বাঁচাতে পারবে যখন তুমি তার ব্রেনের মধ্যে গিয়ে সেখানকার সমস্ত মনস্টারদেরকে জানে মেরে দেবে। কিন্তু একটা কথা তোমাকে সর্বদা মাথায় রাখতে হবে, তুমি যদি এমনটা করো তাহলে তোমার পুরো বডি স্পেয়ারটা তার অধীনে নিয়ে নেবে। এমনটা হওয়ার পরে তুমি কিন্তু একটা মনস্টারে বদলে যেতে পারো। সমস্ত কথা শোনার পরে যখন উসে বসে ভাবছিল যে এখন আমাদেরকে কি করা উচিত, তখনই সেখানে সাইতোরা এসে তাদের উপরে আরেকবার হামলা করে দেয়। তখনই আমরা দেখতে পাই সাইতোরার সামনে জুন চলে যায় এবং জুন বলে ওঠে, দাদা তুমি দয়া করে এমনটা বন্ধ করো। এই কথা শোনার পরে আমরা দেখতে পাই সাইতোরা আবারও তার সজ্ঞানে ফিরে আসছিল এবং সে এটা বুঝতে পারে আমি এর আগে অনেক খারাপ কাজ করেছি। এই কথাগুলো ভেবে অনেক গিল্টি ফিল করে সে এখন আত্মহত্যা করতে চাইছিল, কিন্তু তখনই আমাদের উসু তাকে এমনটা করতে আটকে দেয়। আমি সাইতোরাকে আগের মতো করে তুলতে নিশ্চয় তাকে সাহায্য করব। আর এইদিকে আমরা দেখতে পাই এমনটা করার জন্য মশারের হেড উসু এবং তোরার কাছে একটি মশারকে পাঠিয়ে দেয়। তখন সেখানে তোরা উসুকে আরেকবার বলে ওঠে, তুমি কি সত্যি এমনটা করতে চলেছো? তুমি কিন্তু এটা ভালোভাবে জানো এমনটা করার পরে তুমি আমার মতো একটা মশারে পরিণত হয়ে যেতে পারো। কিন্তু আমাদের উসু কোনো কিছু পরোয়া না করে এমনটা করতে রাজি হয়ে যায়। তখনই তোরা উসুকে বলে ওঠে, আমি তোমার সঙ্গে যাব, কেননা যখনই আমি দেখবো যে তুমি একটা মশারে পরিণত হয়ে যাচ্ছ তখনই আমি তোমাকে জিন্দা চিবিয়ে খেয়ে নেব। এই কথাগুলো বলার পর আমরা দেখতে পাই তারা তিনজন সাইতোরার বডির মধ্যে ঢুকে যায়। তারপরে সাইতোরার বডির ভেতরে আমরা অনেকগুলো মশারকে দেখতে পাই, তার একের পর এক সমস্ত মশাদেরকে সেখানে জানে মেরে দিচ্ছিল। কিছুক্ষণ ধরে এমনটা করার পরে আমরা দেখতে পাই স্পেয়ারটার অনেকগুলো শক্তি ব্যবহার করে ফেলেছে, যার কারণে তার বডি এখন ধীরে ধীরে মশারে পরিণত হয়ে যাচ্ছিল। কিন্তু উসু যেমন তেমন ভাবে প্রচুর কষ্টে নিজেকে কাবুতে আনে। তারপরে উসু একের পর এক সমস্ত মশাদেরকে জানে মেরে দেয়। অবশেষে উসু এখন সেই মশাটার সামনে চলে আসে যে কিনা সাইতোরার ব্রেনকে কবজা করে রেখেছিল। উসুকে তার সামনে দেখে মশাটা বলে ওঠে, তুমি আমার রাস্তায় কেন আসছো? বলে ওঠে, সমস্ত কিছু তুমি আগেই শুরু করেছো, কেন তুমি কন্টিনিউয়াসলি বারবার আমার উপরে
হামলা করছিলে যাতে তুমি স্পেয়ারটাকে তোমার অধীনে আনতে পারো। তখনই আমরা দেখতে পাই এই মশাটা তার শক্তির সাহায্যে হাকুমানোর মনোর একটি ঝলক উসিওকে দেখায়। হাকুমানোর মনোর একটা ঝলক দেখার সঙ্গে সঙ্গে উসিওর লড়াই করার সমস্ত ইচ্ছা ধীরে ধীরে মিটে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে উসিও অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ দেখে মশাটা বেশি দেরি না করে উসিওর উপরে হামলা করে দেয়। তখনই আমরা দেখতে পাই তাদের মাঝখানে মশারের হেডের দ্বারা পাঠানো সেই মশাটা চলে আসে। সেই মশাটার হামলা তার পুরো শরীরের মধ্যে লেগে গিয়েছিল। হওয়ার জন্য এই মশাটা অনেক বেশি ঘায়ল হয়ে পড়ে। এমনটা দেখে উসিও অনেক বেশি রেগে যায় এবং সে চলে যায় সেই মশাটার সঙ্গে লড়াই করার জন্য। তারপরে এই মশাটা তোরাকে বলে ওঠে আমার কাছে একটা প্ল্যান রয়েছে। প্ল্যানটাকে ভালোভাবে শোনার পরে আমরা দেখতে পাই তোরা এখন সাইতোর বডিকে কন্ট্রোল করছে। তারপরে তোরা জুনকে বলে ওঠে তোমার শরীরের সমস্ত জোর লাগিয়ে তোমার ভাইয়ের চোখের উপরে জলে স্প্রে মারো। আর এইদিকে ভেতরে প্ল্যান অনুযায়ী এবং তোরা সেখান থেকে পালানোর নাটক করছে। পালাতে পালাতে তারা সাইতোর চোখের কাছে এসে যায় এবং তোরাকে ফলো করতে করতে সেই মশাটাও সাইতোর চোখের কাছে চলে আসে। কিন্তু ভাই লিটারালি এই মশাটা এখন বুঝে যায় যে এরা নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান করছে। এই কারণে সে এখন এখান থেকে পালাতে লাগে। এমনটা দেখে উসেদের সঙ্গে আসে সেই মশাটা তাকে আটকে ফেলে। তখন ইউসে বেশি দেরি না করে তার শরীরের সমস্ত জোর লাগিয়ে মশাটার উপরে হামলা করে দেয়, যার কারণে মশাটা মারা যায়। মশাটা মারার সঙ্গে সঙ্গে এরা তিনজন সাইতোর বডি থেকে বাইরে চলে আসে। তাদেরকে বাইরে দেখে এরা সবাই তাদেরকে ধন্যবাদ জানায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। দেখতে না দেখতে সে একটা মনস্টারে ট্রান্সফর্ম হয়ে যায়। একটি মনস্টারে ট্রান্সফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে ইউসিও সবার প্রথমে তোরার উপরেই হামলা করে দেয়। আর এদিকে টেম্পলের মধ্যে হঠাৎ করে একটি স্পিরিট এদের সামনে আসে। সেখানে আসার পরে স্পিরিটটা টেম্পলের হেডদেরকে বলে যে উসিও এখন একটা মনস্টারে ট্রান্সফর্ম হয়ে গেছে, আমাদেরকে সবাই মিলে তাকে সাহায্য করতে হবে। টেম্পলের হেডরা বলে ওঠে কিন্তু আমরা এমনটা কিভাবে করব? প্রিস্ট বলে ওঠে তাকে আবারও মানুষের রূপে ফিরিয়ে আনতে তার মায়ের দেওয়া সেই চিরুনিটা দিয়ে তার মাথা আঁচড়াতে হবে। তো গাইস এখানে সেই চিরুনিটার কথাই বলা হচ্ছে যেটা কিনা উসিওর বাবা উসিওকে এখানে আসার আগে দিয়েছিল। তারপরে আমরা দেখতে পাই স্পিরিটটা সেই সব মেয়েদের কাছে গিয়ে পৌঁছায় যাদেরকে কিনা এর আগে উসিও সাহায্য করেছিল। তাদের কাছে গিয়ে পৃষ্ঠা সমস্ত কথা খুলে বলে যে উসিওর সঙ্গে আসলে কি কি ঘটেছে। আর এইদিকে আমরা উসিওকে দেখতে পাই যে কিনা তার নিজেরই শরীরে আটকে গিয়েছিল। উসিও কোনো ভাবে তার সজ্ঞানে ছিল না, এই কারণে তার সামনে আসা সমস্ত মশাদেরকে উসিও জানে মেরে দিচ্ছিল। দেখতে না দেখতে উসিওর সামনে একটা মানুষ চলে আসে। তারপরে যখন উসিও সেই মানুষটার উপরে হামলা করতেই যাচ্ছিল তখন উসিও নিজেকে এমনটা করতে আটকে দেয়। কিন্তু এখনো পর্যন্ত উসিও এটা বুঝে উঠতে পারছিল না যে সে এখন কোথায় বা কোন দিকে যাচ্ছে। তারই কিছুক্ষণ পরে আমরা জানতে পাই সে এখন অদ্ভুত একটা গুফার দিকে এগিয়ে যাচ্ছে। আর এইদিকে আমরা দেখতে পাই হাকুমান্য মনো এটাকে একটা সুবর্ণ সুযোগ দেখে অনেকগুলো ছোট ছোট মশাকে পাঠিয়ে দেয় উসিওকে জানে মারার জন্য। আর এইদিকে আমরা আবার উসিওকে দেখতে পাই যে কিনা তার নিজেরই শরীরের ভেতরে বন্দী হয়েছিল। তখনই সে তার সামনে একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা একটি হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে কিছু একটা তৈরি করছিল। তারপর আমরা জানতে পারি এইটাই হচ্ছে সেই ব্যক্তি যে কিনা তার নিজের হাতে এই স্পেয়ারটাকে বানিয়েছে। তারপর আমরা জানতে পারি স্পেয়ারের শক্তি যারা যত পরিমাণে ব্যবহার করবে তার নিজের শরীরের স্পেয়ারের ভেতরে আস্তে আস্তে আটকে যাবে। আর এমনটা ততক্ষণ অব্দি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত হাকুমান্য মনো মরে না যাচ্ছে। এই কথাগুলো শুনে উসে এই ব্যক্তিটাকে জিজ্ঞেস করে হাকুমান্য মনোর সঙ্গে তোমার শত্রুতা কিসের জন্য? এই কথার উত্তরে এই ব্যক্তিটা বলে ওঠে ঘটনাটা পুরো 2000 বছর আগের ঘটনা, এখন আমি এটা ভুলে গেছি যে তার প্রতি আমার এত ঘৃণা কেন। আর এইদিকে বাইরে আমরা দেখতে পাই উসের বাবা প্রত্যেকটি মেয়েকে নিয়ে সেই জায়গাটার মধ্যে এসে গেছে। সেখানে আসার পরে উসের বাবা মেয়েদেরকে বলে ওঠে দেখো সবার প্রথমে আমাদেরকে একটা ব্যারিয়ার তৈরি করতে হবে যাতে বাকি মনস্টাররা উসের পেছনে না আসতে পারে। এই সুযোগে তোমরা উসের মাথার চুল আছড়ে দেবে। আর আমি নিশ্চিত যে তোমরা এমনটা করলে উসিও আবারও আগের মতো হয়ে যাবে, কেননা তোমরা হচ্ছে সেই মেয়ে যাদেরকে কিনা উসিও তার মন থেকে সাহায্য করেছিল। আর এইদিকে আমরা দেখতে পাই তোরা এবং সেই মনস্টারটা একসঙ্গে তাদের অ্যাবিলিটি ইউজ করে উসিওর কাছ থেকে সেই চিরুনিটা বের করে আনে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তোরা যেমন তেমন ভাবে উসিওর চুল ধরে নিয়েছে। তখনই তোরা মেয়েদেরকে বলে ওঠে এটাই তোমাদের কাছে ভালো সুযোগ। এই কথা শুনে যখন বাকি মেয়েরা এগিয়ে যায় উসিওর চুল আঁচড়ানোর জন্য তখনই হঠাৎ করে আমরা দেখতে পাই উসিও তোরার উপরে একটি হামলা করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কিন্তু বাকি মেয়েগুলো মিলে তাকে এমনটা করতে দিতে চাইছিল না, তারা যেমন তেমন ভাবে উসিওকে আটকে নেয়। তারপরে তারা একে একে উসিওর চুলে চিরুনি করে দিচ্ছিল। এমনটা করার পরে আমরা দেখতে পাই উসিও আবারও আগের মতো হয়ে যাচ্ছিল, আবারও নিমেষের মধ্যে মনস্টারে পরিণত হয়ে যাচ্ছিল। তখনই বাকি মেয়েরা মিলে আবারও তার মাথায় চিরুনি দিয়ে আছড়ে দেয়। এত কিছুর পরে আমরা সেই ব্যক্তিটাকে দেখতে পাই কিনা উসিওর শরীরের মধ্যে কিছু একটা তৈরি করছিল। তখনই সেই ব্যক্তিটার সামনে সেই পৃষ্ঠা চলে আসে। পৃষ্ঠা তার সামনে আসার পর সেই ব্যক্তিটাকে বলে ওঠে দাদা তুমি দয়া করে এবারে সমস্ত কিছু বন্ধ করো। তারই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই উসিও এখন পুরোপুরি ভাবে মানুষের রূপে ফিরে গেছে। তারই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হাকুমান্য মনোর পাঠানো সেই মনস্টার গুলো গতিতে উসিওর দিকে এগিয়ে আসছিল। তখনই আমরা সেখানে হিউককে দেখতে পাই। মনস্টার গুলোকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে হিউক সবার প্রথমে তাদের সামনে একটি ব্যারিয়ার অ্যাপিয়ার করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই মনস্টার গুলো এই ব্যারিয়ারটাকে অনায়াসেই ভেঙে দেয়। এমনটা দেখে উসিও এবং তোরা চলে যায় মশা গুলোকে জানে মারার জন্য। অনেকগুলো মশাদেরকে জানে মারার পর উসিও বলে ওঠে আমি এখনো সেই গুফার দিকে একবার যেতে চাই। এই কথা শুনে তোরা বলে ওঠে কিন্তু তুমি এমনটা কেন করতে চাও? উসিও বলে ওঠে আসলে আমি এটা দেখতে চাই যে আমার স্পিয়ারটা আমাকে সেই দিকে কিসের জন্য নিয়ে যাচ্ছিল। আসলে বিষয়টা হচ্ছে এই গুফার মধ্যে
হাকুমান্নো মোনোর একটি বডি পার্ট রয়েছে। তারপরে উসু এবং তোরা যখন এই গুফার ভেতরে যায় তখনই এরা তাদের সামনে একটি মিনি টেম্পল দেখতে পায়। টেম্পলের মধ্যে আসার সঙ্গে সঙ্গে উসুর স্পেয়ারটা অটোমেটিক অ্যাওয়েকেন হয়ে যায়। তারপরে এরা যখন সেই টেম্পলের দরজাটা খোলে তখনই হাকুমান্নো মোনো সেই বডি পার্টটা এদের দুজনের উপরে হামলা করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই স্পেয়ারটা উসু এবং তোরা জান বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু এমনটা হওয়ার পরে আমরা দেখতে পাই উসু অনেক বেশি ভয় পেয়ে গেছে। তখনই সেখানে এদের সামনে বেরিয়ে আসে একটি মনস্টার। এই মনস্টারটার নাম হচ্ছে তোকিসাকা। তারপরে তোকিসাকা এদের দুজনকে বলে ওঠে যে কিভাবে হাকুমান্নোর মোনোর এই বডি পার্টটা এই টেম্পলের মধ্যে রয়ে গেছে। আসলে ঘটনাটা হচ্ছে হাকুমান্নো মোনো যখন তার জীবন বাঁচানোর জন্য এইদিকে ওইদিকে পালিয়ে যাচ্ছিল তখনই তার বেশ কিছু বডি পার্ট এইদিকে ওইদিকে ছড়িয়ে গিয়েছিল। টেম্পলের সমস্ত পেস্ট গুলো মিলে বডি পার্ট গুলোকে খুঁজে খুঁজে শেষ করে দিচ্ছিল। কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো বডি পার্টস রয়েছে যেগুলিকে এখনো পর্যন্ত শেষ করা হয়নি। কিন্তু এই কথাগুলো কোন রকম ভাবে এবং তোরার মাথায় ঢুকছিল না। তখনই এই মনস্টারটা তার শক্তির সাহায্যে এবং তোরাকে 2000 বছর আগে নিয়ে চলে যায়। এখানে কিন্তু এখনো পর্যন্ত স্পেয়ারটাকে বানানো হয়নি। তার কিছুক্ষণ পরে এদের সামনে একটি মেয়ে চলে আসে। তারপরে আমরা জানতে পারলাম এই মেয়েটার নাম হচ্ছে জেমে। আর এটা হচ্ছে সেই মেয়েটা যাকে কিনা আমরা কিছুক্ষণ আগে একটি স্পিরিটের রূপে দেখেছিলাম। আর এইদিকে আমাদের তোরা ভাই সেন্স করে আমাদের আশেপাশে অনেকগুলো মনস্টার রয়েছে। দেখতে না দেখতে দুটো মনস্টার এসে এদের উপরে হামলা করে দেয়। আমাদের তোরা ভাই নিমেষের মধ্যে এদের 12টা বাজিয়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই জেমে এদেরকে নিয়ে তার ঘরের মধ্যে চলে আসে। আসলে জেমে তখন এটা ভাবছিল যে এরা আমার জীবন রক্ষা করেছে। তারপরে জিমির ঘরে আসার পরে উসে জানতে পারে যে এদের রাজা প্রথমে একবার হাকুমান্নোর মোনোর একটি ঝলক দেখে নিয়েছিল। তখন থেকে এদের রাজা অনেক বেশি ঘাবড়ে থাকে। এদের রাজা এটা জানতে পেরে গিয়েছিল যে হাকুমান্নো মোনো একটি মেয়ের রূপ নিয়ে এদের মধ্যে রয়েছে। এই কারণে রাজা তার আশেপাশের বেশ কিছু দাসীদেরকে জানে মেরে দিয়েছিল। এত কিছুর পরেও আমাদের রাজা অনেক বেশি ভয় পেয়েছিল। এই কারণে উনি একদিন সবাইকে বলে ওঠে তোমরা সবাই মিলে এমন একটি হাতিয়ার তৈরি করো যেটার সাহায্যে আমরা হাকুমান্নো মোনোকে অতি সহজেই মেরে দিতে পারবো। আর এইদিকে জিমি বলে ওঠে আমার বাবাও ওই রকমই একটা হাতিয়ার তৈরি করার জন্য অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছে। তারই কিছুক্ষণ পরে আমরা জেমের ছোট ভাইকে দেখতে পাই। তারা বাবা ছেলে মিলে একে অপরকে সাহায্য করে নানান ধরনের হাতিয়ার তৈরি করতো। কিন্তু এদের এত পরিশ্রম করার পরেও এরা এখনো পর্যন্ত এমন কোনো হাতিয়ার তৈরি করতে পারেনি যেটার সাহায্যে এরা হাকুমান্নো মোনোকে জানে মারতে পারবে। তারপরে গিরিও তার বাবাকে বলে ওঠে এখন আমাদের কাছে শুধুমাত্র সেই একমাত্র রাস্তাটাই বেঁচে আছে যেটা হচ্ছে ডার্ক ম্যাজিক। তারপরে আমরা দেখতে পাই গিরিওর মা তার সমস্ত চুল কেটে তাদেরকে দিয়ে দেয়। তারপরে বাবা ছেলে মিলে সেই চুলগুলোকে একসঙ্গে মিশিয়ে আবার নতুন রকম ভাবে একটি অস্ত্র তৈরি করতে লাগে। কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি পরিশ্রম করার পরে এরা ফাইনালি এদের হাতিয়ার বানিয়ে ফেলেছে। তারপরে দিন এরা চলে যায় হাতিয়ারটা সে রাজাকে দেখানোর জন্য। কিন্তু এই সবার মধ্যে আসার পরে আমরা দেখতে পাই এখানে তাদেরকে ছাড়া আরো অনেকগুলো লোকজন নিজের মতো করে প্রত্যেকে একটি করে হাতের বানিয়ে নিয়েছে। আর কিছুক্ষণ পরে হঠাৎ করে আমরা দেখতে পাই সেখানে যতগুলো মেয়ে ছিল হঠাৎ করে তাদের মুখ থেকে কিছু একটা বেরোতে লাগে। আমরা দেখতে পাই সেই মেয়েদের মুখ থেকে বেরিয়ে আসছে অনেকগুলো টেল। তারপরে তাদের মুখ থেকে বেরিয়ে আসা সমস্ত টেল গুলো গিয়ে সেখানে থাকা একটি মেয়ের পেছনে সেটে যায়। তখনই আমরা জানতে পারি এই মেয়েটাই হচ্ছে হাকুমান্নো মোনো অথবা বলতে পারেন নাইল টেল বিশ। তারপরে হাকুমান্নো মোনো চলে যায় রাজাকে জানে মারার জন্য। এমনটা দেখে সেখানকার সমস্ত ব্যক্তি যারা কিনা তাদের সঙ্গে তাদের তৈরি করা হাতের গুলো এনেছিল এগুলি দিয়ে তারা হাকুমান্নো মোনোর উপরে হামলা করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই তাদের মধ্যে কারোরই অস্ত্র হাকুমান্নো মোনোর সামনে টিকতে পারলো না। পরে হাকুমান্নো মোনো সেখানে থাকা সমস্ত ব্যক্তিদেরকে জানে মেরে দেয়। জেমের বাবাও কিন্তু এখানে হাকুমান্নো মোনোর হাতে মরে গেল। তারপরে হাকুমান্নো মোনো চলে যায় জেমির পুরো পরিবারের উপরে হামলা করার জন্য। এমনটা দেখে তোরা এবং উসে মিলে হাকুমান্নো মোনোকে আটকানোর চেষ্টা করছিল। কিন্তু এত কিছু সত্ত্বেও জেমির মা এখানে মারা যায়। এমনটা দেখে লিটারালি আমাদের উসিও অনেক বেশি রেগে যায়। এই কারণে সেখানে পড়ে থেকে নর্মাল স্পেয়ার হাতে তুলে উসিও ছুটে চলে যায় হাকুমান্নো মোনোর উপরে হামলা করার জন্য। তারপরে যখন উসিও হাকুমান্নো মোনোর একবার চোখের দিকে দেখে তখন উসিও অনেক বেশি ঘাবড়ে যায়। এমনটা দেখে মনে হচ্ছিল উসিও পুরোপুরি ভাবে ফ্রিজ হয়ে গেছে। আমরা দেখতে পাই উসিও সেখান থেকে নড়তেও পারছিল না। এমনটা দেখে হাকুমান্নো মোনো তার আইস এবং উইন্ড ম্যাজিক দিয়ে উসির উপরে হামলা করে দেয়। কিন্তু তার হামলাটা উসিওকে হিট করার আগে আমাদের তোরা ভাই তার ফায়ার ম্যাজিক দিয়ে হাকুমান্নো মোনোর এই হামলাটাকে ব্লক করে দেয়। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই হাকুমান্নো মোনো পুরো জায়গাটাকে জ্বালিয়ে দেয়। এখানকার প্রায় সমস্ত মানুষরাই মরে গিয়েছিল কিন্তু ভাগ্যবশত এরা 4 জন এখন বেঁচে গেছে। এসবের মধ্যে কিন্তু জিমি অজ্ঞান হয়েছিল। তারপরে জেমে জ্ঞান ফেরার পর জেমের কাছ থেকে ক্ষমা চায়। বলে ওঠে আমি হাজারো চেষ্টা করার পরেও তোমার পরিবারের লোকদেরকে বাঁচাতে পারলাম না। এই কথার উত্তরে জেমে বলে ওঠে তোমাকে এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, যেটা হওয়ার সেটা তো ঘটে গেছে। তাছাড়াও আমাদের জীবনে সেটা সবসময় ঘটে না যেমনটা আমরা সর্বদা চেয়ে থাকি। তারপরে আমরা দেখতে পাই উসু সেখান থেকে বাইরে গিয়ে কান্না করতে লাগে। এসবের মধ্যে উসু ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে যখন উসু ভেতরে যায় তখন সে দেখতে পায় গিরিও তার নিজের হাতে বারবার হামলা করছিল। এমনটা দেখার পর সঙ্গে সঙ্গে উসু তাকে আটকে নেয়। তারপরে উসু গিরিওকে বলে ওঠে তুমি এমনটা কোনো ভাবে করতে পারো না, এটাই হচ্ছে তোমার সেই হাত যেটা মারার জন্য তুমি হাকুমান্নো মোনোকে মারার জন্য একটি স্পেয়ার তৈরি করতে পারবে। এটা শুনে গিরিও বলে ওঠে আমি তো এর আগেও একটা অস্ত্র বানিয়েছিলাম কিন্তু এত কিছুর পরেও তো সেই হাতিয়ারটা হাকুমান্নো মোনোর সামনে টিকতে পারেনি। তুমি যেমন বলছো হতে পারে আমি সেরকম একটা অস্ত্র বানাতে পারি, সেটা তৈরি করার জন্য অনেক বেশি পরিমাণে ডার্ক ম্যাজিকের প্রয়োজন হবে। আর সেটাকে তৈরি করার জন্য নিশ্চিত রূপে একজন
একজন মানুষকে স্যাক্রিফাইস করতে হবে। তখনই গিরি উসিওকে অতি পুরানো একটা গল্প শোনায়। আজ থেকে প্রায় অনেক বছর আগে একটা মহান রাজা একজন স্মিথকে বলেছিল একটা ঘন্টা তৈরি করার জন্য। কিন্তু স্মিথের হাজারো চেষ্টা করার পরেও সেই ঘন্টাটা বারবার ভেঙে যেত। এমনটা দেখে স্মিথ অনেক বেশি ভেঙে পড়েছিল। তারপরে সে স্মিথ একটা রিচুয়ালস পারফর্ম করে তার নিজেরই মেয়েকে স্যাক্রিফাইস করে একটা ঘন্টা বানিয়েছিল। স্যাক্রিফাইসের পরে কিন্তু সেই ঘন্টাটা সব দিক দিয়ে পারফেক্ট হয়ে গিয়েছিল। এত কিছু বলার পরে গিরু আবার উসিওকে বলে ওঠে, বর্তমানে আমার পরিবারে আর কেউ বেঁচে নেই, শুধুমাত্র আমার বোন ছাড়া। আর আমি এই ধরনের একটা হাতে তৈরি করার জন্য আমার বোনকে কোন রকম ভাবে স্যাক্রিফাইস করতে পারি না। এই কারণে আমি এটা কোনো মতে বুঝতে পারছি না যে এখন আমি কি করব। কিন্তু এই সমস্ত কথাগুলো জিমি পাশ থেকে শুনছিল। জিমি একেবারে খুশি খুশি স্যাক্রিফাইস হতে রাজি হয়ে যায়। স্যাক্রিফাইস হওয়ার আগে জিমি বলে ওঠে, দয়া করে এমন একটা হাতিয়ার বানিও যেটা সাহায্যে একমান্য মনকে অতি সহজে মারা যাবে। এমনটা হলেই তো আমাদের জগৎ সংসারে আবারও শান্তি ফিরে আসবে। এই কথা বলে জিমি সেই আগুনের উপরে লাফ দিয়ে দেয়। এমনটা দেখে এরা দুজনে তাকে ধরার চেষ্টা তো করে, তারা কোন রকম ভাবে তাকে ধরতে পারলো না। জিমি মরে যাওয়ার পরে এরা অনেক বেশি ঘাবড়ে যায়। তারা দুজনেই এখন এটা বুঝে উঠতে পারছিল না যে তারা এখন কি করবে। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে গিরিও উঠে যায়। মনে অনেক দুঃখ নিয়ে সে একটা হাতিয়ার তৈরি করতে লাগে। হাতিয়ারটাকে বানাতে বানাতে গিরিও বলে ওঠে যে কোনো না কোনো রকম ভাবে আমি নিজেও একজন মনস্টার, কারণ আমি শুধুমাত্র এই হাতিয়ারটাকে বানানোর জন্য আমার নিজেরই বোনকে মরে যেতে দিলাম। এরকমই মনে অনেক দুঃখ নিয়ে গিরিও অস্ত্রটা বানাতে লাগে। অস্ত্রটা তৈরি করতে করতে গিরিও উসিওকে বলে ওঠে, আমি তোমার মতো এত সাহসী ছেলে এর আগে কখনো দেখিনি। তুমি অন্য কারো জীবন বাঁচানোর জন্য কোনো কিছুর পরোয়া না করে চলে গিয়েছিলে হাকুমান্য মনোকে মারার জন্য। তাই আমি এখন চাই স্পেয়ারটা তৈরি হয়ে যাওয়ার পরে এটার সাহায্যে তুমি হাকুমান্য মনোকে জানে মারবে। তারপরে আমরা দেখতে পাই স্পেয়ারটাকে তৈরি করতে করতে গিরিও সে স্পেয়ারটার সঙ্গে মিশে যাচ্ছিল। এরকমই কিছুক্ষণ চলার পর ফাইনালি স্পেয়ারটা রেডি হয়ে যায়। স্পেয়ারটাকে সামনাসামনি দেখে আমাদের তোরা ভাই এটা ভাবছে, যদি আমি স্পেয়ারটাকে এক্ষুনি নষ্ট করে দিই তাহলে উসিও কখনোই আমার উপরে কোনো ধরনের জোর দেখাতে পারবে না। তখনই আমরা দেখতে পাই স্পেয়ারটা অটোমেটিক সেখান থেকে উড়ে অন্য কোথাও একটা চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে জেমে স্পিরিট চলে আসে। তার সঙ্গে আমরা সেখানে সেই মশাটাকে দেখতে পাই যে মশাটা এদের দুজনকে এখানে পাঠিয়েছিল। তারপরে এই মশাটা এদের সবাইকে আবারও তাদের বর্তমান সময়ে নিয়ে চলে আসে। তো গাইস এর সঙ্গে আমি এই অ্যানিমের 3 নম্বর পার্টটা এখানে শেষ করছি। আর আমি এটা বুঝতে পারছি এরকম ভাবে ছোট ছোট পার্ট দেওয়ার জন্য আপনারা আমার উপরে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছেন। যাই হোক, আমি এখন আপনাদেরকে একটা কথাই বলবো, আর একটু ধৈর্য রাখুন। সম্ভবত আর 2টো পার্টের মধ্যে আমি এই অ্যানিমেটাকে কমপ্লিটলি শেষ করে দেবো। বাকি এরকমই ভাবে ভালোবাসতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। লটস অফ লাভ গাইস, বাই।